বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের একটি টান উত্তেজনার মধ্যে হঠাৎ একটি সুখবর এলো। সুখবরটা হচ্ছে এরকম, দর্শক খুবই ভালো এবং একটা সুসংবাদ নিয়ে এসেছি। মন ভালো হয়ে যাবে যারা পুতিন কাকার ফ্যান ফলোয়ার আছেন, কারণ বাংলাদেশের চেহারা বদলে যাবে। আমাদের এই কাজগুলোতেই সহযোগিতা করার জন্য অলরেডি টিম মাঠে আছে। আগামী 2-1 দিনের মধ্যেই কাজ শুরু করে দেবে পুতিন কাকার। টোটালি ভারতের যে খেলার ছকটা ছিল সেখানে পানি ঢেলে দিয়েছে। এখন ভারত কি বলবে? ইন্ডিয়ার আমসালা ভাই দুইটাই গেছে, এই জন্য দাদা বাবুদের মাথা ঠিক নাই। এখন আমসালা দুইটা গেল কিভাবে এটা বলতে পারেন যে ভাই আমও গেল সালাও গেল কিভাবে। দেখেন আমাদের যেটা দরকার ছিল, আমাদের কিছুটা ফাটল ধরেছিল, এখন সম্পূর্ণ জায়গাতে আসছে। এবং ভারতের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় নাই। বলে রাখি, ভারত কখনোই বাংলাদেশে বন্ধু হবে না এবং বাংলাদেশকে কখনোই দাঁড়াতে দেবে না। কেননা তাদের কর্তৃত্ববাদী মনোভাব এই 16 বছর যে তৈরি হয়েছে সেটা থেকে তারা বেরিয়ে আসতে পারবে না। এবং ভারত বাংলাদেশকে কেন্দ্র করে বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করেছে। আমরা সে বীরের জাতি, একজন মরলে এখন 40 জন দাঁড়িয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জাতির উদ্দেশ্যে কথা বলেছেন। আজ জাতির উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন যে এখন 4 জন না 40 জন দাঁড়িয়ে যাবে। ভারত যদি ভুলবশত আমাদের উপর একটা ফুলের টাচ করে জাস্ট আমাদের উপর একটু ছোট্ট আক্রমণ করবে, নেপাল, শ্রীলঙ্কা, চায়না, বাংলাদেশ 4 থেকে যখন ভারতের উপর আক্রমণ হবে তখন ভারত কি পালাতে পারবে? খুব জোরে সোরেই জাতীয় সরকারের গুঞ্জন শোনা যাচ্ছে যে সবার ঐকমত্যের ভিত্তিতে একটি সরকার গঠিত হতে যাচ্ছে এবং সেই সরকার 2 বছরের জন্য থাকবে। তখন নয়াদিল্লির জন্য আরও একটি দুঃসংবাদ নিয়ে এলো চীন ও মিয়ানমার। ভারতের প্রতিবেশী এই দুই দেশ জোট বেঁধে তাদের ক্ষমতা বাড়ানোর চেষ্টায় নেমেছেন, আর এতে দু দেশেরই বড় স্বার্থ রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সে বীরের জাতি, একজন মরলে এখন 40 জন দাঁড়িয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জাতির উদ্দেশ্যে কথা বলেছেন। আজ জাতির উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন যে আজকের সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক করে তিনি যা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন আমরা সেই সতেজ জাতি। যখন পুলিশ বলে যে স্যার একজন মরলে তো 4 জন দাঁড়ায়া যা, এখন 4 জন না 40 জন দাঁড়িয়ে যাবে। আমরা দেখেছিলাম একটা ভিডিও যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে, পুলিশের আইজিপিকে দেখাচ্ছে স্যার একজন মারা গেলে তো পালিয়ে যায় না, আরো 4 জন দাঁড়িয়ে যা। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন 4 জন নয়, এখন 40 জন দাঁড়িয়ে যাবে। আমাদের ভিতরে সেই ঐক্যবদ্ধতা এসে গিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন আগস্টে 5 তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি সেই ঐক্যের কোথাও কোনো ফাটল ধরে নাই। আজকের সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে উনি বুঝতে পেরেছেন ঐক্যের ভিতরে বাংলাদেশের পক্ষে এবং ভারতের বিরুদ্ধে সবাই ঐক্য আছে, একসাথে আছে, এতে কোনো ফাটল ধরে নাই। আমরা কোনো দুর্বল থেকে এখানে আসি নাই, আমরা কোনো দুর্বলতা থেকে এখানে আসি নাই। স্বৈরাচার সরকারকে বিদায় দিয়ে আমরা 5ই আগস্ট থেকে যাত্রা করেছিলাম। সেই জাতি এখনো সজাগ আছে এবং মজবুত আছে। সেই মজবুত জিনিসটা জনগণের কাছে তুলে ধরতে হবে, তারা যেন মনে করে না যে এটা বুঝি ঠান্ডা হয়ে গেছে। তিনি বলেন ঠান্ডা আমরা হই নাই, আমরা সেই সতেজ জাতি। যখন পুলিশ বলে যে স্যার একজন মরলে তো 4 জন দাঁড়িয়ে যা, এখন 4 জন না 40 জন দাঁড়িয়ে যাবে। সেই জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। এটা সবার মনে জাগিয়ে দেওয়া আছে। এই জয় ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ, কোনো শক্তি নাই। যে ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছু করুক, এটা ছিনিয়ে নিতে পারবে না। কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই, আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে সেগুলো মুছে যায় নাই। ডায়ালগ করছে, আমাদের বুকেও এগুলো টকবক করছে। কাজে আমরা সেই শক্তিমান জাতি, আমরা লড়াই করব। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরব। পাকিস্তানকে এই ফেসিবাদ আওয়ামী লীগ ভারতের দোসর বিভিন্ন সময় গালি দেয়। সেই পাকিস্তানি গতকালকে বলেছে বাংলাদেশের উপরে একটা ফুলের আঁচড় পড়বে, আমরা বাংলাদেশকে অস্ত্র বোমা সব কিছু দিয়ে সহযোগিতা করব। সেই পাকিস্তানের সাথে 65 সালে কিন্তু ভারত হেরে গেছিল। 47-এ আপনারা দেখবেন যে হিন্দু মুসলিম এই একটা ধর্ম সম্প্রীতির কারণে ভারত এবং পাকিস্তান আলাদা হয়ে গেছিল। তখন আমরা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ছিলাম। তো সেই জায়গাটা থেকে আজকে আমরা দেখছি যে যেই পাকিস্তান এতদিন আমাদের শত্রু ছিল, সেই পাকিস্তান আমাদেরকে অস্ত্র বোমা দিয়ে সহযোগিতা করতে যাচ্ছে। আমরা ভারতকে স্পষ্ট ভাষা বলতে চাই, ভারত বারবার বলে আমরা বাংলাদেশের চট্টগ্রাম, আমরা বাংলাদেশের নোয়াখালী, কুমিল্লা, বিভিন্ন অঞ্চলের জেলাগুলো আমরা নিয়ে যাব। আমরা ভারতকে বলতে চাই তোমরা তো এই 1 দশক ধরে এই গল্প শোনাচ্ছ। আরও 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছিল যে গাজওয়াতুল হিন্দের মাধ্যমে পুরা ভারতবর্ষ এবং উপমহাদেশের
অধিকাংশ জায়গা মুসলমানদের দখলে আসবে। সেই জায়গাটা থেকে আমরা গাজিয়াতুল হিন্দের জন্য পাকিস্তানের সহযোগিতা শুধু পাবো না, বিভিন্ন মুসলিম দেশের সহযোগিতা পাবো, ইহুদি খ্রিস্টান কান্ট্রি যারা আছে, রাশিয়া, আপনার চায়না, তারাও কিন্তু আমাদেরকে সহযোগিতা করে। আপনারা দেখেন ভারতের কিন্তু চারপাশে কোনো বন্ধু নাই। ভারত যদি ভুলবশত আমাদের উপর একটা ফুলের টাচ করে জাস্ট আমাদের উপর একটু ছোট্ট আক্রমণ করবে, নেপাল, শ্রীলঙ্কা, চায়না, বাংলাদেশ, 4 থেকে যখন ভারতের উপর আক্রমণ হবে তখন ভারত কি পালাতে পারবে? বরং আমি তো দেখতে পাচ্ছি আর 10 বছরের ভিতরে বাংলাদেশের নাম আপনার ভারতের সমুদ্রে থাকবে, অর্থাৎ ভারতের মানুষ বলবে যে আমরা বাংলাদেশের নাগরিক। সেই দিন আমরা দেখতে পাচ্ছি, সেই ইতিহাস আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের মানুষ ভারতকে নিয়ে নেবে, ভারত আমাদেরকে কি নিবে মিয়া? ভারতের সেই সেনাবাহিনী আছে নাকি? ভারতের পাকিস্তানের সাথে যখন ভারতের যুদ্ধ লাগে, পাকিস্তানের রিটায়ার্ড আর্মিরা পর্যন্ত আপনার যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়, আর ভারতের রানিং কর্মকর্তারা বলে আমাদের পেট ব্যথা, মাথা ব্যথা, বিভিন্ন সুতা দিয়ে তারা আপনার ছুটি নিয়ে থাকে। সেই জায়গাটা থেকে আমরা আমি এখানে থেকে ভবিষ্যৎ বলছি যে ভবিষ্যতে বাংলাদেশ ভারতকে নিয়ে নেবে, ভারত আমাদের বাংলাদেশ কি নিবে, এই সাহস ভারতের নাই। ভারতের কিছু কুকুর আছে মূর্খ, বিজেপি যারা মোদির চামচামি করে, এরা দেখি যে কিছু টেম্পু নিয়ে বাংলাদেশ অবরোধের দিকে আসে। আরে ভাই আয় তোরা আয়, আমরা 1-1.5 রাইফেল নিয়ে দাঁড়ায় আসছিলাম, বুঝছস? আইলে ফাঁকা আওয়াজ দিতাম, যে কটা ঢুকতি একটা ওর মায়ের বুকে ফিরে যেতে পারতি না। যদি ভারতের সাহস থাকে তাহলে ওরা কি করে, ওদের দেশে আমাদের আপনার যে কনসুলেট জেনারেল আছে সেখানে ওরা হামলা করতেছে, ওরা আমাদের দেশের পতাকাকে অবমাননা করতেছে। বাংলাদেশের পতাকা সম্বন্ধে ধারণা আছে তোমাদের? তোমরা বাংলাদেশের পতাকা বহির্বিশ্বে যেভাবে সম্মান পায়, বাংলাদেশের পতাকা দেখলে বহির্বিশ্ব থেকে বলে এখানে কোরআনে হাফেজরা আছে, এখানে ভালো ডক্টর ইউনুসের মতো সম্মানিত ব্যক্তি আছে। আর ভারতের পতাকা যদি বহির্বিশ্বে দেখে তাহলে কানাডা তো তাদের জঙ্গি সংগঠন হিসাবে, জঙ্গি দেশ, টেররিস্ট দেশ হিসাবে স্বীকৃতি দিয়েই দিছে। কানাডা কিন্তু কোনো ভারতীয় ভিসা পায় না এবং ভারতের এম্বাসি উঠায় নিছে, এটা আপনারা হয়তো অনেকে জানেন না। সেই জায়গা থেকে আমরা ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের সাথে ভাই লাগতে আইসো না, আমরা তোমাকে যেই জিনিস দিছি ভাই শেখ হাসিনাকে দিয়ে দিছি, আমাদের সবচেয়ে বড় সম্পদ, তোমরা আর কি চাও? তো আমাদের সাথে লাগতে আইসো না। আমরা বাঙালিরা যে কি জিনিস ওটা 71 পাকিস্তানি বুঝা গেছে ভাই। এরপরে দেখো না আর আমাদের সাথে এখন বন্ধুত্ব করে, শত্রুমি করে না। তো আমাদের সাথে লাগতে এসো না, ভারতটাই দেখবে বিভক্ত করে দিছি। ভারতের ভিতরে কয়েকটা রাজ্য কিন্তু আমরা তৈরি করে দিব, বিহার, 7 স্টার যেসব, ত্রিপুরা, যেসব রাজ্য আছে প্রত্যেকটা রাজ্য কিন্তু আমাদের দাবিদার, আমাদের বাংলাদেশের। এগুলো যদি আমরা হাত দেই এবং সেখানের যারা বাঙালিরা আছে ত্রিপুরা এবং 7 স্টার বিহারের, ঠিক আছে, আসামের, তারাও কিন্তু বলছে আমরা বাংলাদেশের সাথে মিলিত হবো। সো দুই দেশের জনগণ যখন মিলিত হবে, তোমাদের 7 স্টার যদি আমরা নিয়ে নেই তাহলে তোমাদের ভারতের অংশও থাকবে না। তোমাদের মূল অংশ বিভিন্ন বাণিজ্যিক এই 7 স্টার থেকে, আলু, পটল এবং বিভিন্ন শাকসবজি, ফলমূলাদি যা আছে এগুলো বেশিরভাগ 7 স্টার থেকে আসে, অন্য দিল্লি বা অন্য রাষ্ট্র থেকে এগুলো আসে না। সো আমাদের সাথে লাগতে আসলে তোমরাই বিপদে পড়বা। খুব জোরে সোরেই জাতীয় সরকারের গুঞ্জন শোনা যাচ্ছে যে সবার ঐকমত্যের ভিত্তিতে একটি সরকার গঠিত হতে যাচ্ছে এবং সেই সরকার 2 বছরের জন্য থাকবে। কিন্তু আসলে কোন ফর্মুলায় এই জাতীয় সরকার গঠিত হতে যাচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে? আমি নিজেও আগে বলেছি যে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা বর্তমান বাস্তবতায় অবশ্যই প্রয়োজন, দেশি বিদেশি ষড়যন্ত্রের যে বিষয়গুলো সেগুলোকে প্রতিরোধ করতে গেলে বা মোকাবেলা করতে গেলে। কিন্তু নানানমুখী চ্যালেঞ্জের জায়গা থেকে বিএনপি একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিল, সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা সবার সঙ্গে বসার চেষ্টা করেছেন, তিনি ছাত্রদের সঙ্গে বসেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলেন বুধবার। সেই জায়গা থেকে আবারও নতুন করে একটা জাতীয় সরকারের গুঞ্জন শুরু হয়েছে এবং প্রকাশ্যে অনেকে বলছেন যে কোন কোন ফর্মুলায় এই জাতীয় সরকার গঠিত হতে পারে। এখন যে প্রক্রিয়ায় জাতীয় সরকার গঠনের সম্ভাবনা দেখা দিয়েছে তা কি আসলে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কোনো ধরনের কোনো প্রভাব ফেলবে ইতিবাচক দিক থেকে? অথবা যে ফর্মুলায় জাতীয় সরকার গঠিত হতে যাচ্ছে বা যে মেয়াদের জন্য, আমি হতে যাচ্ছে ঠিক কিভাবে বলা ঠিক নয়, বারবার সেটি চলে আসছে, জাতীয় সরকার গঠনের সম্ভাবনার কথা যারা বলছেন, সেই জায়গায় কি বিএনপি যাবে? আমি এই জায়গাটা একটু বলার আগে সরকারের আইন উপদেষ্টা তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা যে সংলাপ জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে, সেই সংলাপ বা বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সবাই মিলে একটি সমাবেশ করা, সবাই মিলে একটি পলিটিক্যাল কাউন্সিল করা, নিরাপত্তা কাউন্সিল করা সহ বিভিন্ন প্রস্তাব এসেছে। অর্থাৎ পলিটিক্যাল কাউন্সিল কিংবা নিরাপত্তা কাউন্সিল আর একটু সহজভাবে বললে জাতীয় সরকার গঠনের প্রস্তাবও সেখানে গেছে। এখন কেন এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি? আমরা জানি যে বর্তমান সরকারের উপরে জামাত ইসলামী সহ আরো কয়েকটি রাজনৈতিক শক্তি বা অন্য বিশেষ কোনো শক্তির এক ধরনের প্রচ্ছন্ন প্রভাব রয়েছে, এটা এখন ওপেন সিক্রেট। তাহলে জামাতের আমিরের বক্তব্যটা তো আমরা অবশ্যই খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করব। জামাতের আমির কি বলেছেন? এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে প্রধান উপদেষ্টা বসলেন তার পর সাংবাদিকদের বলেছেন যে অপপ্রচার মোকাবেলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব, আমরা কারো ফাঁদে পা দেব না, কারো কাছে মাথা নত করবো না, আবার সীমা লঙ্ঘনও করবো না। 2-1 দিনের মধ্যে সুখবর পাবেন আশা করি। কি এমন সুখবর বাংলাদেশের চরম বাস্তবতায় অপেক্ষা করছে আমাদের জন্য?
তার কিছুটা ইঙ্গিত কি আমরা গণ অধিকার পরিষদের নুরুল হক নুরুর বক্তব্য থেকে পেতে পারি? নূর কি বলছেন? সাংবাদিকদের তিনি বলেছেন যে আমরা মনে করি সামনে আর নতুন চ্যালেঞ্জ আসবে, এগুলো মোকাবেলায় আমাদের প্রস্তাব ছিল রাজনৈতিক দলগুলোর অংশীজনদের নিয়ে আগামী 2 বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং দেশের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আগামী 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা। একটু খেয়াল করেন কথাবার্তাগুলো। তিনি বলছেন যে আগামী 2 বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আগামী 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা। একই সঙ্গে ঐক্যবদ্ধতার প্রতিফলন হিসেবে জাতীয় পতাকা অথবা শান্তির পতাকা নিয়ে কর্মসূচি পালন করা, এগুলো খোঁজ রাখা প্রোগ্রামরা করতেই পারে। আমরা কি মেসেজ পাচ্ছি? মেসেজটা ব্যাখ্যা করার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি বলছেন? তিনি বলছেন স্থিতিশীলতা যারা বিনষ্ট করতে চায় তাদের প্রতিহত করার জন্য আমাদের অবশ্যই একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তারা জাতীয় সরকারের কথা বলছে না। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি বলেছেন আরেকটু ধৈর্য ধরুন, সরকারকে আরেকটু সময় দিন, শান্ত থাকুন, পরিস্থিতির উপরে সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখুন। প্রথম কথা হচ্ছে বিএনপির বক্তব্যের মধ্য দিয়ে এটি স্পষ্ট যে জাতীয় সরকারে বিএনপি যাবে না। কেন? জামাত অথবা গণ অধিকার পরিষদের নুরুল হক নূর যে প্রস্তাব দিয়েছেন যে 2 বছরের জন্য জাতীয় সরকার, এবং সেটি হলে তো অবশ্যই একটা মোটামুটি একটা সার্টেন পিরিয়ড নিয়েই এই ধরনের সরকার গঠিত হবে। সেক্ষেত্রে বিএনপিকে সেই সময় দিবে? চোখ বন্ধ করে বলে দেওয়া যায় বিএনপি সেই সময় দিবে না। এখন একটা জাতীয় সরকার গঠন হবে, তারা আবার কি করবে, তারা আবার কতদিন সময় নেবে নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণার জন্য, নির্বাচনের রূপরেখার ঘোষণার যে দাবি সেটি তো ক্রমান্বয়ে বিএনপির পক্ষ থেকে প্রকট ভাবে উপস্থাপন করা হচ্ছে। আমার মনে হয় না বিএনপি জাতীয় সরকারে যাবে। এবং নুরুল হক নূর যে কথাগুলো বলেছেন 6 মাসের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করা, খুবই অ্যালার্মিং একটি বক্তব্য দিয়েছেন নুরুল হক নূর। এটি কোনো অবস্থাতেই অন্য কোনো রাজনৈতিক দল সম্ভবত মেনে নিবে না। দর্শক, বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের একটি টান উত্তেজনার মধ্যে হঠাৎ একটি সুখবর এলো। সুখবরটা হচ্ছে এরকম, বাংলাদেশিদের অতিরিক্ত ছাড়ের ঘোষণা দিল কলকাতার হাসপাতাল। আসলে বাস্তবতা হলো এই যে বাংলাদেশি রোগী, বাংলাদেশি কাস্টমার, ব্যবসায়ী ছাড়া কলকাতার বাজার অর্ধেক নাই। অর্ধেক আমার কম বলা হলো, অনেকে বলছেন যে 80% নির্ভর করে বাংলাদেশি জনগণের উপর। তারা যে পরিমাণ কেনাকাটা করে, তারা যে পরিমাণ চিকিৎসা নিতে আসে, তারা যদি আসা বন্ধ করে, কলকাতার হাসপাতাল, কলকাতার মার্কেট, দোকানপাট, ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি হবে। সেই ক্ষতিয়ানগুলো নিশ্চয়ই আপনারা করোনার সময় দেখেছিলেন যে হাহাকার, নিউ মার্কেট সহ তার সংলগ্ন এলাকাগুলো একেবারেই রীতিমতো আকার, বহু দোকানপাট বন্ধ হয়ে গেছে, ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল, অনেক হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছিল। সেই কলকাতা, ত্রিপুরা কিছু ঘটনা বলি এবং খুবই অস্বস্তিকর, এবং তাদের ঘোষণা, তাদের আচরণ এবং সম্পর্কে যে টানাপোড়েন, তাতে এটা কোথায় যে গড়াবে তা নিয়ে যখন উদ্বেগ উৎকণ্ঠা ছিল, ঠিক তখন একটা সুখবর এলো কলকাতা থেকে। সেখানে বলা হচ্ছে বয়কট নয়, বরং অতিথি হিসাবে বাংলাদেশি নাগরিকদের আপ্যায়ন করবে ভারতের হাসপাতাল। আইন মেনে চিকিৎসা পরিষেবা নিতে যাওয়া বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে চিকিৎসা পরিষেবায় 10% ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। আজ বুধবার রীতিমতো সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেন বেহালা বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের হাসপাতাল সুপার ডক্টর সুশান্ত সেনগুপ্ত ও ট্রাস্টের সম্পাদক দীপক সরকার। বাংলাদেশি রোগী বয়কট প্রসঙ্গে তারা বলেন, চিকিৎসা পরিষেবার জন্য যেসব রোগী ভারতে আসছেন তাদের কেন চিকিৎসা পরিষেবা দেওয়া হবে না? মানবিক দৃষ্টিভঙ্গির দিক থেকে এবং চিকিৎসক হিসেবে কর্তব্য রোগীকে ফিরিয়ে দেওয়া উচিত নয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত, আর তাদের হাসপাতালে যে 2% কাছাকাছি বাংলাদেশি রোগী আসেন তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তাই রোগীর পরিবারের দিকে তাকিয়ে 10% মানবিক ছাড় দিচ্ছে তারা। আপাতত নির্দিষ্ট কোনো সময়সীমার জন্য নয়, বরং অনির্দিষ্টকালের জন্য এই ছাড় ঘোষণা করা হয়েছে বাংলাদেশি রোগীদের জন্য। নিঃসন্দেহে এটি প্রত্যাশিত, কেননা এখানে বলাই হচ্ছে প্রতিবেশী সম্পর্কটা এমন, কেউ কারোর ছাড়া চলতে পারে না। বাংলাদেশকে যেমন লাগবে ভারতের, ভারতকে লাগবে বাংলাদেশের, আমদানি রপ্তানি অনেক কিছুতেই। এখানে বাংলাদেশ, ভারত বড় দেশ বলে বাংলাদেশকে উপেক্ষা করা হবে, বাংলাদেশের কোনো গুরুত্ব নেই। তাই যদি না হতো তাহলে 15 বছর ধরে শেখ হাসিনার অগণতান্ত্রিক শাসনকে কেন চোখ বুজে সমর্থন করলো ভারত? করেছে এই কারণে তারা বাংলাদেশকে ব্যবহার করতে চেয়েছে। তার মানে ভারতের একটি দরকার আছে। 7 সিস্টার্সের জন্য যে সংযোগ, সেই সংযোগের একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশ। সুতরাং বাংলাদেশকে কোনোভাবেই হেলাফেলা করা যাবে না, এটা পরিষ্কার। এটা উপলব্ধি করতে পেরেছে যারা ভারতের সুশীল সমাজ, যারা বিজ্ঞ মানুষ, অভিজ্ঞ মানুষ, তারা কিন্তু ঠিক বুঝতে পেরেছে এবং সেই কারণে তারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।